বেশ বা মানবসৃষ্ট কৃত্রিম পরিবেশের ক্ষতি করতে পারে। মানুষের ক্রিয়াকলাপ এবং প্রাকৃতিক ঘটনা উভয়ের কারণেই বায়ু দূষণ হতে পারে। বায়ু দূষণের ফলে যেমন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রার তারতম্য ঘটছে, ঠিক সেরকমই মানুষের এবং জীবজগতে তার প্রভাবে যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা কিন্তু আমাদের ভেবে দেখার দরকার রয়েছে। চলে আসছি প্রত্যুষা রে মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষা রে মাস অর্থাৎ এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। এ নিয়ে চিঠি লিখেছেন সুমিতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। শৈশব থেকেই দেখেছি নববর্ষের বাড়ির সেরা গুরুত্বপূর্ণ সামগ্রী গোলাপি মলাটের পঞ্জিকা। আর আশ্চর্যের বিষয় এইটি যে সেই ট্র্যাডিশন এখনও চলছে। সেই সময় নতুন পঞ্জিকা আনার সঙ্গে সঙ্গে আমরা সব ভাই বোনেরা ব্যস্ত হয়ে বসে যেতাম আমাদের নিজের নিজের রাশি মিলিয়ে সে বছর কেমন যাবে দেখার জন্যে। এখনও একভাবেই ফুল পঞ্জিকা আসছে। আসলে পঞ্জিকা হলো বাংলায় জ্যোতিষশাস্ত্রীয় একটি দৈনিক ক্যালেন্ডার। সূর্য সিদ্ধান্ত, বিশুদ্ধ সিদ্ধান্ত, এই দুই পদ্ধতি অনুসারে গ্রহের অবস্থান গণনা করা হয়। বার, তিথি, নক্ষত্র, করণ, যোগ পঞ্জিকার প্রতিপাদ্য বিষয়। এখনও কোনো ব্যক্তির জন্ম, মৃত্যু, বিয়ে, মুখে ভাত, জমি রেজিস্ট্রি, এমনকি স্কুল বোর্ডের পরীক্ষার ফর্ম পূরণ পঞ্জিকার সময় নির্ঘণ্ট মেনেই হয়। যদিও একবিংশ শতাব্দীতে বিজ্ঞান প্রযুক্তি এক অভূতপূর্ব শিখরে পৌঁছেছে এবং স্মার্টফোন অর্থাৎ স্ক্রিন টাচ মোবাইল যোগাযোগ ও তথ্য সংগ্রহের জন্য অপরিহার্য তথা নির্ভরযোগ্য ডিভাইস রূপে আস্থা অর্জন করেছে। স্মার্টফোন যেমন বিশ্বজুড়ে মানুষকে সংযুক্ত করেছে, তেমনি ই লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে সকল বিষয় তথ্য সংগ্রহ সহজলভ্য হয়েছে, প্রতিদিন আপডেট হয়েই চলেছে। আধুনিক প্রজন্ম এতেই বোধ হয়ে আছে। তাদের কাছে পঞ্জিকা দেখা আদ্যিকালের পদ্ধতি। চোখের নিমিষে একটি মাত্র স্পর্শেই গ্রহের অবস্থান, অমাবস্যা, পূর্ণিমা সহ সমস্ত তথ্য অবগত হওয়া যায়। তথাপি বাঙালির অন্যতম বড় বৈশিষ্ট্য, বাঙালি উৎসবপ্রিয় ও চিরাচরিত ঐতিহ্যপ্রেমী। তাই সমাজ ও সময়ের গতিশীলতার সঙ্গে বাঙালি ঐতিহ্য সংস্কার একাকার হওয়ায় টাচস্ক্রিন জীবনেও পঞ্জিকার গুরুত্ব একই থাকবে। লিখেছেন সুমিতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। উদয়শঙ্কর চট্টোপাধ্যায়, চুয়া মসিনা, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে লিখছেন, মেয়েটির নাম প্রিয়াঙ্কা ঘোষ। চৈত্রের এক সকালে আমায় বলে গেল, কাকু আজ বিকেলে আমাদের বাড়িতে আসবেন। বাবা বলে পাঠালো, কারণ আমার বিয়ের ব্যাপারে লোকজন দেখতে আসবে। বিকেলবেলা যথারীতি রমেনবাবুর বাড়িতে গেলাম। ছাপোষা চাষি মানুষ। কি ব্যাপার রমেন ভাই, হঠাৎ মেয়ের বিয়ের জন্য দেখাশোনা? তাছাড়া এই চৈত্র মাসে আমাদের তো কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম দূরের কথা, দেখাশোনা বা কথাবার্তাও তো খুব একটা এগোয় না। অবসরপ্রাপ্ত মেজর সাহেব তাঁর বিএসএফে কর্মরত ছেলেকে নিয়ে এসেছেন, সাথে আরও একজন। মেজর সাহেবের বক্তব্য, ছেলে মাত্র 2 মাসের ছুটি পেয়েছে, তার মধ্যে চৈত্রের দ্বিতীয় সপ্তাহ চলছে। যদি কথাবার্তা এর মধ্যে ফাইনাল না করতে পারি, তাহলে বৈশাখ মাসে বিয়ে বাড়ির অনুষ্ঠানটা আর করা সম্ভব হবে না। তাই এত তাড়া। তাছাড়া উনি আমার ঘরের কুলপুরোহিত। উনি বিধান দিয়েছেন এবং পাঁজি পুঁথি দেখে বৈশাখের ওই তারিখটাকে খুব ভালো একটি দিন বলে চিহ্নিত করেছেন। যাহা ক্ষণ, গণ, তিথি, নক্ষত্রের বেশ ভালো প্রভাব রয়েছে। এবার আপনার মেয়েকে দেখান। আমাদের পছন্দ হলে আমরা না হয় পাকাপাকি কথাবার্তা বলেই যাব। মেয়েকে আনা হলো। গ্র্যাজুয়েশনের শেষ পরীক্ষাটা দিয়ে আপাতত ঘরেই। সুন্দরী, শিক্ষিত, স্মার্ট, বর্তমান যুগে যেসব গুণাবলী থাকার দরকার তা সবই বিদ্যমান। এবার হলো সেই দেনা পাওনার পর্ব। মেজর সাহেব বললেন, দেখুন রমেনবাবু, আপনার মেয়েকে আমাদের পছন্দ, তবে আজকালকার দিনে বিয়েতে খরচ তো একটু আধটু করতেই হবে। বললাম, একটু খুলে বলুন। যা শুনলাম তাতেই ছাপোষা চাষি ভাইয়ের অন্তত এই বিয়ে বাড়ি করা সম্ভব নয়। অনেক অনুনয় বিনয়ের পর তাদের কোনো মতে পরিবর্তন না হওয়ায় মেয়ে তখন উত্তর দিল, মাননীয় মেজর সাহেব, আপনাদের ওই পাঁজিতে দিনক্ষণ, গণ, নক্ষত্র সব যদি লেখা থাকে, কোনো চাষি পরিবারের বিবাহযোগ্য কন্যার বাবার কাছ থেকে ধনদৌলত কতটা নিতে হবে
সেটাও লেখা আছে কি না খুঁজে দেখুন তো। এরপর মেয়ে আরও বলল, বাবা তুমি চিন্তা করো না, এই স্ক্রিন টাচ ফোনেই আমি খুঁজে নেব আমার জীবনসাথীকে। তারপর তোমরা না হয় যাচাই করে নিও। লিখেছেন উদয়শঙ্কর চট্টোপাধ্যায়, চুয়ামসিনা, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। দাশুদেব ঘোষ, সৎসঙ্গ বিহার, ডালখোলা, উত্তর দিনাজপুর থেকে লিখছেন, কে তুমি ভাই, কেন এসেছ? আগন্তুক উত্তর দেয়, আপনি আশ্রমবাসী, আপনার কাছে বহু মানুষ আশ্রম দর্শনে আসে, তাদের চলনবিধি ঠিক ঠিক জানার জন্যে আপনাকে এই পাঁজিগুলো দিতে এসেছি। আমি অপরিচিত মানুষের পাঁজির কথা শুনে নিজেই অবাক হলাম। টাচ স্ক্রিন যুগে এখনো পাঁজির প্রতি মানুষের এরূপ টান রয়েছে। জ্যোতিষবিজ্ঞানীদের সাধনার ফল, বাস্তবে অনুভূতির মাঝে পাঁজির কদর কমেনি। আবহাওয়াবিদ্যা যেমন কবে কখন ঝড় বৃষ্টি হবে নিখুঁতভাবে বলে দেয়, যা আমরা টাচস্ক্রিন জীবনে নিত্য প্রত্যক্ষ করি, তদ্রূপ আগাম খবরাখবর জ্যোতিষবিজ্ঞানীদের সৃষ্টি পাঁজির মাধ্যমে যুগ যুগ ধরে আমরা দেখে আসছি। বিশেষ করে বাঙালির ব্রাহ্মণকুলে বা অভিজ্ঞ মহলে গ্রহ নক্ষত্রের অবস্থান আজও পূর্ব সংকেত দেয় অমাবস্যা পূর্ণিমায় গ্রহণের কথা। আজও বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, শুভ অশুভের সংকেত জেনে নেন পাঁজির মাঝে। তাই বাঙালি জীবনে পাঁজির কদর কমেনি। শুধু বাঙালি নয়, সব দেশেই পাঁজির প্রচলন আছে যুগে যুগে। বাঙালি টাচস্ক্রিন জীবনে পাঁজিকে ধরে নেয়, তাই মনে হয় প্রত্যুষা তুমি বিশেষ জোরের সাথে বলেছ টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি, যা নববর্ষ থেকে শুরু হয়। দেখতে দেখতে আমরা 1432 সালে পৌঁছে গেলাম। ভগবানের কাছে প্রার্থনা, পাঁজির মাঝে আমরা যেন সুন্দর জীবনযাপন উপভোগ করি। লিখেছেন দাশুদেব ঘোষ, সৎসঙ্গ বিহার, ডালখোলা, উত্তর দিনাজপুর থেকে। লীনা শ্যাম চৌধুরী, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, আজকের বিষয় হলো টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। এই টাচস্ক্রিন জীবনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকটাই আমাদের চোখের সামনে এবং হাতের মুঠোয়। আঙুলের একটি স্পর্শে আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে নিমেষে। তবে কিছুটা অজানা থেকেই যায়। ছুটে চলা আমাদের এই জীবনে টাচস্ক্রিনের প্রভাব বেশি থাকলেও পাঁজি আজও স্বমহিমায় উজ্জ্বল। ভারতীয় জাতীয় বর্ষপঞ্জি হল ভারতীয় উপমহাদেশে বহুল প্রচলিত একটি প্রাচীন সৌরচান্দ্রিক নির্ভর বর্ষপঞ্জির সংশোধিত রূপ, যা খ্রিস্টের ৭৮ বছর পরে প্রচলিত হয়। দৈনন্দিন জীবনে আমরা অনেকেই পুজো পার্বণ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন ইত্যাদির জন্যে পাঁজির উপর নির্ভরশীল হয়ে পড়ি। বৎসরের প্রথম দিনটিতে আমরা অনেকেই নতুন পাঁজি থেকে আমাদের বর্তমান বৎসর কেমন যাবে, আমাদের রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব পড়েছে কিনা, বা কতদিন এই গ্রহের অবস্থান, নানাবিধ পুজো পার্বণের সময় নির্ধারণ, যেমন কালবেলা, বারবেলা, অমৃতযোগ, মহেন্দ্রযোগ ইত্যাদি। এছাড়াও বছরের আয় ব্যয় স্থিতির হিসেবাদি সম্বন্ধে জানতে পারি। যদি কারো রাশিতে ভ্রমণযোগ থাকে তখন মন আনন্দে ভরে ওঠে। তাই টাচস্ক্রিন জীবনের পাঁজির ভূমিকা অপরিসীম। লিখেছেন লীনা শ্যাম চৌধুরী, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি থেকে। বাঙালির সাংস্কৃতিক মনন চর্চার অন্তরে বাহিরে একটা দীর্ঘ সময়কাল পরিব্যাপ্ত হয়ে আছে গৌরবের পূর্ণচ্ছটায়। আর বাঙালির গৌরবের পুনর্বিচার, উত্তর বিচারের যে দুইজন আজও স্বমহিমায় স্বতন্ত্র বিরাজিত, তারা অবশ্যই রবীন্দ্র নজরুল। রবীন্দ্রনাথ লিখলেন, পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুধারে আছে মোর দেবালয়। আর নজরুল লিখলেন, হেথা স্রষ্টার ভজন আলয়, এই দেহ এই মন। সত্যি, আমাদের এই জন্মের দুই তীর্থ দর্শন রবীন্দ্র নজরুল। তাই অন্য কোনো বিষয় নয়, আপন শ্রদ্ধাঞ্জলি কবিদ্বয়ের চরণে নিবেদিত হোক সারা মে মাস জুড়ে। অবশ্যই ২০০ শব্দের মধ্যে লিখুন এ বিষয়ে, রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন।
চিঠি লিখবেন এই ঠিকানায় airprotyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগে আপনি আপনার পত্র পাঠাতে পারেন আকাশবাণী কেন্দ্রে। অবশ্যই চিঠি লিখবেন ২০০ শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় রবীন্দ্র নজরুল, এ জন্মের তীর্থ দর্শন। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।